আবারও ভারতের মুখ পুড়িয়ে ছাড়ল ভারতীয় সেনার লবিবাজ গোষ্ঠীরা, যেখানে ভারতের জন্য তৈরি স্পেশাল দৃষ্টি ড্রোন, যার দাম প্রায় 145 কোটি টাকা, সেটা আচমকায় গুজরাটের কোস্টে গিয়ে ভেঙে পড়ে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ক্র্যাশের কারণে অ্যাকচুয়ালি ভারতের লস হয়নি, বরং আমি বলবো ভারতের ব্যাপক লাভ হয়েছে। আর তার সাথেই এটা ভারতীয় সেনার ভেতর থাকা লবিবাজদের পুরোপুরি এক্সপোজ করে দিয়েছে। কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের সেনাবাহিনীর ভেতর এমন একটা গ্রুপ রয়েছে যারা কিন্তু ভারতীয় 3 সেনাকে ভেতর থেকে বরবাদ করতে চাইছে, যাতে চায়না বা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারত মারাত্মকভাবে হেরে যায়। আর এটা আমি এমনি এমনি বলছি না, যা হয়েছে সেটা শুনলে আপনারাই বুঝতে পারবেন যে ভারতীয় সেনা যদি এদেরকে ঠেকাতে না পারে, তাহলে কিন্তু চীন বা পাকিস্তান 2 দেশের সামনে এমন মারাত্মকভাবে হেরে যেতে পারে ভারত যে মুখ লুকোনোর জায়গা থাকবে না। ইসরায়েলি কোম্পানি এলবিট সিস্টেমের তরফ থেকে এক ধরনের ড্রোন তৈরি করেছে, যার নাম হলো হারমিস 900, যাকে মেক ইন ইন্ডিয়ার আন্ডারে ভারতের আদানি গ্রুপ ভারতেই তৈরি করছে। আর আপনাদের জানিয়ে রাখি, এটা হলো সেই ড্রোন যেটা অলরেডি ভারতে তৈরি করে ইসরায়েলের সেনাকে ডেলিভারি দেওয়া হচ্ছে এই আদানি গ্রুপের তরফ থেকে। এখন মুশকিল হলো, ভারতের এই ধরনের ড্রোন অ্যাকচুয়ালি ইসরায়েল থেকে কেনার কোনো প্রয়োজনই নেই। এর জন্য ভারত নিজেই স্বদেশিভাবে এক ড্রোন তৈরি করেছে, যার নাম রুস্তম 2 বা তাপস। কিন্তু আমাদের সেনাবাহিনীর ভেতর এমন একটা বড় লবি রয়েছে যাদেরকে আপনি সেনার ডিপ স্টেট বলতে পারেন। অর্থাৎ এরা এতটাই শক্তিশালী যে সেনাবাহিনীর ভেতর বড় বড় ডিসিশনকে প্রভাবিত করে। কোন হাতিয়ার কেনা হবে, কতটা মাত্রায় কেনা হবে, সবটাই কিন্তু এরা পরিচালনা করে। আর এদের মূল বেস কোথায়? পাঞ্জাব। মানে সোজা ভাষায় বললে এরা ভারতীয় সেনাবাহিনীর কিছু প্রভাবশালী অফিসার, যার মধ্যে কিছু রিটায়ার্ড অফিসারও রয়েছে। আর এরা নতুন নয়, যখন থেকে দেশ স্বাধীন হয়েছে এরা তবে থেকে এই পুরো ইকোসিস্টেমকে ধীরে ধীরে তৈরি করেছে। এদের কাজ হলো বেসিক্যালি আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স, যে কোনো দেশ যারা ভারতকে হাতিয়ার বিক্রি করতে চায় তাদের জন্য লবিং করে। আর শুধুমাত্র যে এরা লবিং করে তাই না, যদি ভারত এমন কোনো হাতিয়ার তৈরি করে যেটা তৈরি হলে এই সমস্ত বিদেশি হাতিয়ারের প্রয়োজন পড়বে না, তাহলে সেটাকেও এরা হয় ব্লক করে দেবে, তা না হলে এই প্রজেক্টকে এগোতেই দেবে। যার সবচেয়ে বড় উদাহরণ যদি আমি দিই, তাহলে আমাদের তেজাস যুদ্ধ বিমান এবং আর্মির যে ATGS আর্টিলারি গান সিস্টেম রয়েছে, যার অর্ডার কিছুতেই সেনাবাহিনী দিতে রাজি হচ্ছে না এবং ইচ্ছাকৃতভাবে কোনো না কোনোভাবে এই ডিলকে ডিলে করা হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, তুমি যেটা বলছো তার কি কোনো প্রমাণ আছে? তো এর সবচেয়ে বড় প্রমাণ পেতে হলে আমি রিকমেন্ড করব একটা বই পড়েন, যার নাম হলো দ্য তেজাস স্টোরি, যেটা একজন এয়ারফোর্সের রিটায়ার্ড অফিসার এয়ার মার্শাল ফিলিপ রাজকুমার লিখেছে। যেখানে ওনার দাবি উনি তেজাসকে প্রমোট করার চেষ্টা করলে ওনার যে ওপরের অফিসার রয়েছে তিনি এটাকে আটকে দেয় আর ওনার প্রমোশন পর্যন্ত আটকে রেখেছিল। এছাড়াও এই এয়ার মার্শালকে প্রচুরভাবে হ্যারাসমেন্ট করা হয় এবং ধমকিও দেওয়া হয়েছিল যে এই প্রজেক্ট নিয়ে উনি যেন বেশি মাথা না ঘামেন। এখন এর থেকে বড় প্রমাণ কী হতে পারে? এইরকম একাধিক কেস ধীরে ধীরে সামনে আসছে। বিভিন্ন অফিসার রিটায়ার হওয়ার পর যে সমস্ত বই লিখছে, সেখানে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে কিভাবে আর্মির মধ্যে এই গ্রুপ পুরো কন্ট্রোল করছে। এই সেম কাজ এরা করেছে আমাদের এই স্বদেশি ড্রোনের ক্ষেত্রে। আমাদের যে রুদ্রম 2 বা তাপস ড্রোন রয়েছে, এটা কিন্তু ইসরায়েলি ড্রোন, এমনকি আমেরিকার এই ক্যাটাগরির ড্রোনকে রিপ্লেস করতে পারে। আর স্বাভাবিকভাবে যদি এই ড্রোন সেনাতে চলে আসে, তাহলে এই সমস্ত ডিপ স্টেটের কোম্পানি নিজেদের ড্রোন ভারতকে বিক্রি করতে পারবেন। তাই এরা কি করে, একটা আনরিয়ালিস্টিক টার্গেট দিয়ে রেখেছে ভারতীয় হাতিয়ারের জন্য, যেটা কোনো দিনই অ্যাচিভ করা সম্ভব না। আর এটাকে ইস্যু বানিয়েই ভারতীয় হাতিয়ারকে বেকার বলা হচ্ছে। কারণ এই মুহূর্তে ভারত সরকার তো লাগাতার চাপ দিচ্ছে বিদেশি হাতিয়ারের বদলে স্বদেশি হাতিয়ার কেনার জন্য। তো স্বদেশি হাতিয়ারগুলিকে রিজেক্ট করতে হবে, এর জন্য এরা একটা আনরিয়ালিস্টিক টার্গেট দিচ্ছে। এখন এর ফলে সুবিধা কী হবে? যে এই ভারতীয় সিস্টেমকে টেস্ট করা হবে, এটা কিন্তু এই আনরিয়ালিস্টিক টার্গেটকে কোনো দিন বিট করতে পারবে। আর যখন এটা ফেল হয়ে যাচ্ছে, তখন এরা আমেরিকা বা ইসরায়েলের সিস্টেমকে প্রমোট করছে যে এটা আমাদের কেনা উচিত। উদাহরণ হিসেবে রুস্তমের বদলে ওরা প্রমোট করছে ইসরায়েলি হারমিস। ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, ইসরায়েলের এই ড্রোনকে এই বলেই প্রমোট করা হয়েছিল যে এটা বেস্ট, কিন্তু এখন টেস্টের দরুন দেখা যাচ্ছে যে এটা তো ভারতের রুদ্রম ড্রোনকেও হারাতে পারছেন। আর শুধু তাই নয়, এতে প্রচুর সমস্যাও রয়েছে, এমনকি মাঝে মধ্যেই ড্রোন কানেকশান হারিয়ে ফেলে।
আর এই কারণেই এই একটা ড্রোন ভারতীয় নেভিকে ডেলিভারি দেওয়ার আগে টেস্ট করা হচ্ছিল, আর তখনই গিয়ে এটা গুজরাটের ক্র্যাশ করে। ফলে ফাইনালি এই ক্র্যাশের পর এদের যে সমস্ত একটা ফেক ন্যারেটিভ ছিল সেটা এক্সপোজ হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে ভাই ঠিক আছে, তাহলে ভারত সরকার এদের কথা শুনছে কেন, এদের বিরুদ্ধে ক্র্যাকডাউন করুক আর স্বদেশি হাতিয়ারকে সেনাতে সামিল করুক। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এরা কতটা মারাত্মক এবং এদেরকে সরকার সরাসরি হাত লাগাতে পারবেন। ভারতের কিন্তু অল টাইম একটা থ্রেট থাকে পাকিস্তান বা চায়না থেকে, তাই সেনাকে রেডি রাখা দরকার আর মডার্নাইজও তো করতে হবে। তো এরা কি করে, স্বদেশি হাতিয়ারের যে ডিল তাকে বারবার দেরি করায়। যেমন ধরুন ATGS আর্টিলারি টেস্ট হয়ে সেটা আর্মেনিয়ার মতন দেশকে ডেলিভারি দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের আর্মি টেস্টই করে যাচ্ছে, কিন্তু কিছুতেই এর অর্ডার দিচ্ছেন। এর ফলে কী হবে, ওরা ততক্ষণ পর্যন্তই এই সমস্ত হাতিয়ারের ডিলকে পিছোতে থাকবে যতক্ষণ না পাকিস্তান বা চায়নার মতন কোনো দেশের সাথে একটা কনফ্লিক্টের পরিস্থিতি তৈরি হচ্ছে। আর যেই সীমান্তে কনফ্লিক্ট শুরু হবে তখন এমার্জেন্সিতে ভারতকে তো হাতিয়ার কিনতেই হবে। আর স্বাভাবিকভাবে যেহেতু এখনও নতুন হাতিয়ারের অর্ডার দেওয়া হয়নি, তাই এগুলো ম্যানুফ্যাকচারিং শুরুও হয়নি। ফলে বাধ্যতামূলক এমার্জেন্সি প্রকিউরমেন্টের আন্ডারে ভারতকে বিদেশি কোম্পানি থেকে এগুলো আমদানি করতে হয়। আর এটাই বহু বছর ধরে চলে আসছে। এমনকি এদের জন্য আজ ইঞ্জিন নিয়ে আমেরিকা ভারতকে ব্ল্যাকমেলিং করছে। এরা আমেরিকার ইঞ্জিন কেনার জন্য ভারতের যে স্বদেশি কাবেরী ইঞ্জিনের প্রজেক্ট ছিল তাকে এগোতে দেয়নি 2011 সালের আশেপাশে, এবং সেই সময় এই ইঞ্জিনের প্রজেক্টকে পুরো বন্ধ করে দেয়। ফলে ভারত সরকার খুব ভালোভাবেই বুঝে গেছে যে এরা কিছুতেই স্বদেশীকরণ হতে দেবেন, তাই এদের কাউন্টার করার জন্য একটা নতুন পরিকল্পনা তৈরি হয়েছে। ওরা ভারতের রুস্তম বা তাপস ড্রোনের বদলে আমেরিকার বা ইসরায়েলি ড্রোন চাইছিল। তো ভারত সরকারের পারমিশন দেয়। ভারত সরকারের দাবি যে এখানে ইসরায়েলি ড্রোনকে নৌবাহিনী আর আর্মির জন্য দেওয়া হোক, এটাকে টেস্টিং করা হবে, এবং যেমনটা ওরা খাতায় কলমে দেখাচ্ছে যে এটা বিরাট শক্তিশালী, সেম ক্ষমতা যদি ওরা ভারতীয় কন্ডিশনে দেখাতে পারে তাহলেই সরকার এর জন্য রাজি। এই কারণেই এলবিট সিস্টেম 4টে এই জাতীয় ড্রোন ভারতেই তৈরি করে 2টো আর্মিকে আর 2টো নেভিকে দিচ্ছিল। আর এগুলো কিন্তু ভারতীয় নৌবাহিনী বা আর্মির ড্রোন নয়, এগুলোর না টাকা দেওয়া হয়েছে আর না এগুলো ভারতীয় সেনাতে ইন্ডাক্ট করা হচ্ছে। এগুলো অফিশিয়ালি আদানি গ্রুপ অথবা ইসরায়েলি কোম্পানি, এগুলো শুধুমাত্র সেনার টেস্টিং করবে। কিন্তু এই টেস্টের আগে একটা ড্রোন ডেলিভারি হয়েছে আর দ্বিতীয়টা ডেলিভারি দেওয়ার আগেই পুরোপুরি ক্র্যাশ করেছে। তো টাকার লস যা হলো সেটা ভারতের হয়নি, এটা হয়েছে ইসরায়েলি কোম্পানি। বরং আমি বলবো এই ক্র্যাশের কারণে উল্টে কিন্তু এটা নিজে থেকে পুরো গ্যাংকে এক্সপোজ করে দিল। এখন গুরুত্বপূর্ণ হলো ভারত সরকারকে ধীরে ধীরে এইসব যে ইকোসিস্টেম রয়েছে সেনার ভেতর তাদের শনাক্ত করতে হবে, এবং হয় আর্লি রিটায়ারমেন্ট অথবা এমন কোনো পদে ট্রান্সফার করতে হবে যাতে এরা ইন্টারফেয়ার করতে না পারে। কথাটা যতটা সহজভাবে আমি বললাম, কাজটা এতটাও সহজ হবে না, কারণ রিটায়ার্ড অফিসারদের বিরাট ক্ষমতা রয়েছে। ওরাও ন্যাশনালিজমকে কাজে লাগিয়ে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করবে যেটা সাধারণ মানুষ বুঝতে পারবেন। আমাদের তো এটাই মনে হবে যে রিটায়ার্ড অফিসার এরা দেশভক্ত, এরা যা বলছে সেটাই ঠিক হবে। তাই সরকারকে এমনভাবে এদেরকে কাউন্টার করতে হবে যাতে সরাসরি এদেরকে না চটিয়ে খুবই সাইলেন্টলি স্বদেশি হাতিয়ারের ডিল করা যায়। এই কারণেই ভারত সরকার প্রচুর বিদেশি হাতিয়ার আমদানির ওপর পুরোপুরি ব্যান লাগিয়ে দিয়েছে। মনে হচ্ছে এই ব্যানের সংখ্যা আরও বেশি বাড়াতে হবে এবং এক প্রকার জোর করেই সেনাকে বাধ্য করতে হবে স্বদেশি হাতিয়ার কেনার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে এক জায়গায়, যে সেনাবাহিনীর অর্ডার দিতেই লেট করছে এবং এখানে কোনো সরকার ডিরেক্টলি ইন্টারফেয়ার করতে পারবে না। সেক্ষেত্রে যদি সময় মতন সমস্ত হাতিয়ার সেনাতে সামিল না হয় এবং বড় কোনো কনফ্লিক্টের দরুন হাতিয়ারই না থাকে, তাহলে কিন্তু ভারতের পক্ষে যুদ্ধ জেতা অসম্ভব হবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় যে ভারত সরকারের এখানে কী অ্যাকশন নেওয়া উচিত? নিচে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।